ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। দর্শক, আমাদের এত ঘটনাবহুল, মানে সারা বিশ্বের ঘটনা, ইরান এক দেশকে, সবচেয়ে বড় দেশ আর সবচেয়ে প্রযুক্তি নিয়ে এগিয়ে থাকে ইসরায়েল আর যুক্তরাষ্ট্র, দুজন মিলে ইরানকে মারছে আর কি। এটা খুবই পৌরসত্বের ব্যাপার কিনা আমি জানি না যুক্তরাষ্ট্র কীভাবে চিন্তা করে যে তিনি খুবই বিরচিত আলোচনা যাচ্ছেন। অবশ্যই এটা কিছু যায় আসে না। এবং এটি নিয়ে মধ্যপ্রাচ্যের সবগুলো দেশ, ওমান ছাড়া ইয়েমেন ছাড়া সবগুলো দেশ আক্রান্ত হচ্ছে। এখানে আমেরিকার বেইজ আছে। আমরা যদি ছোটোবেলার থেকে চিন্তা করে পাচ্ছি না যে মুসলমান দেশ ইরান, মুসলমান দেশ সৌদি আরব, কাতার, বাহরাইন, এগুলো দেশে আমেরিকার বেইজ আছে। যাই হোক, এটা অনেক জটিল ব্যাপার। এই আলোচনাটা আমাদের থাকবে। তবে দর্শক, আমাদের দেশেই এখন আমরা অনেক বেশি পলিটিক্যাল সিচুয়েশনে এগোচ্ছি। আমাদের সংবিধান, গণভোট, জুলাই সনদ, এগুলো নিয়ে সামনে আমাদের নতুন অধিবেশন শুরু হচ্ছে এবং এই অধিবেশনটি দেশের ইতিহাসকে বাকবদল করার মতো অবস্থায় রয়েছে। এই সব কিছু নিয়ে আমরা যুদ্ধ নিয়ে আলোচনা করব, তবে সেটি প্রথমে প্রায়োরিটি দিচ্ছি না। আমরা আমাদের দেশের আলোচনাটায় যাচ্ছি। আমাদের আজকের বিষয় সংবিধান, গণভোট, জুলাই সনদ, কে কার আগে কে কার পরে। আমাদের সঙ্গে আছেন ডক্টর শাখাওয়াত হোসেন সায়ন্ত, জি9-এর সাধারণ সম্পাদক এবং লেখক ও প্রকৌশলী শিক্ষক মার্দিয়া মমতাজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, শিরোনাম দেখে আসবো, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা, নিহত শতাধিক। তেল আবিব সহ মধ্যপ্রাচ্যের 6 দেশে পাল্টা হামলা, আকাশসীমা বন্ধ, সতর্কতা জারি। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট বাতিল, কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের। মানুষের ভাগ্য পরিবর্তন, ঐক্যবদ্ধভাবে কাজ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে। দেশ বিরোধী সিদ্ধান্ত নিলে বিরোধিতা করবে জামায়াত। বিএনপি দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেবে না, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন চায় এনসিপি। এবং অন্তর্বর্তী সরকারের শেষ সময় হওয়া যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি বাতিল দাবি সিপিডির। গভর্নর নিয়োগে সরকারের পদক্ষেপ দুর্বল। আমাদের অনুষ্ঠানটি ইউটিউব এবং ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা আলোচনা শুরু করছি। শাখাওয়াত হোসেন সায়ন্ত, আমরা আসলে যুদ্ধের আলোচনায় যে বাংলাদেশের উপর প্রভাব কী পড়বে, দক্ষিণ এশিয়ায় প্রভাব, সারা বিশ্বেই প্রভাব, এই আলোচনাটা আসলে খুব রেশনালি আসলে শুরু করতে চাইতাম। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে ঠিক এই মুহূর্তে আমাদের দেশেরই পলিটিক্যাল অনেকগুলো প্রশ্ন আমাদের সামনে রয়েছে। তো এইটি নিয়ে আমরা শুরু করি। আমরা যুদ্ধের আলোচনায় যাব লাস্টের দিকে। আমি বলছিলাম আমাদের সাবজেক্ট হলো সংবিধান হাইফেন গণভোট হাইফেন জুলাই সনদ, কে কার আগে কে কার পরে, এই হলো আলোচনার। আমরা সংবিধান তো মানছি, অনেকে যে যাই বলুক, কারণ সংবিধান মানছি দেখেই এক ধরনের সরকার এগোচ্ছে, রাজনীতিও এগোচ্ছে। গণভোট হয়েছে, এটাও সত্য, রেফারেন্ডাম আছে আপনার, এবং আপনি গণপরিষদ হওয়ার যোগ্য, সেটাও সত্য। জুলাই সনদ হয়েছে, এটাও সত্য। তো আমরা আসলে তর্কটা কোথায় করছি, কেন করছি, কিভাবে করছি? তর্কটা হচ্ছে ওই জায়গায় যে কিছু বিষয়ে দ্বিমত ছিল একে অপরের সঙ্গে। এই দ্বিমতটাকে যদি শুধু একটু আলাদা করে রাখা যেত তাহলে অনেক সুন্দরভাবে এগোনো যেত। প্রথম দিকে এই আলোচনা বহুবার বলেছি যে প্রথম দিকে প্রধান উপদেষ্টা বলছিলেন যে সব রাজনৈতিক দলগুলো যে বিষয়ে একমত হবে সেটা নিয়ে জুলাই সনদ হবে। যেগুলোতে দ্বিমত থাকবে ওগুলো রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইস্তেহারে দিবে। ডক্টর আলী রিয়াজ তিনিও কিন্তু একই কথা বলেছিলেন যে সব দলগুলো একমত হবে যেগুলো, সেগুলো জুলাই সনদে যাবে এবং গণভোটে সেগুলি যাবে। কিন্তু পরে দেখা গেল যে বিএনপির বিশেষ করে তাদের যে নোট অফ ডিসেন্ট যেগুলি ছিল সেগুলি প্রথমে একরকম কথা দিয়ে তাদের না জানিয়ে সেগুলিকে জুলাই সনদের মধ্যে বাদ দিয়ে সেখানে নোট অফ ডিসেন্ট সহই জুলাই সনদে দিয়ে দেওয়া হলো। তখন বিএনপি একটু নড়ে চড়ে বসলো এবং
তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এরকম একটা নেগেটিভ শব্দ তারা ব্যবহার করতে বাধ্য হলো, যে আমাদের সঙ্গে ইনফ্যাক্ট প্রতারণা করা হয়েছে। এই জায়গায় হলো দূরত্বটার শুরু। যদি এটা না হতো তাহলে খুব সহজ ছিল বিষয়টা। এই যে এখন দূরত্ব তৈরি, এত তর্ক হচ্ছে, এত কথা হচ্ছে, এটা হতো না। আমার ধারণা। আমি স্পেসিফিকলি আসি, আমরা তো এটা জেনারেলাইজ একটা প্রশ্ন করছিলাম। সেটি হলো যে যখন সংবিধান সংস্কার পরিষদ এটি নিয়ে আলোচনা হচ্ছে, অনেকবার আমিও জিজ্ঞেস করেছি, আপনিও বলেছেন, সংবিধান সংস্কার পরিষদে যে শপথ নিল না, সেখানে সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করে বলল যে আমরা তো আসলে ভোট যে জনগণের কাছে গিয়েছিলাম, আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে ভোট চাইনি, আমরা সংসদ সদস্য হিসেবে ভোট চেয়েছি, আর 4টি ইস্যুতে হ্যাঁ আর না ভোট চেয়েছি। এটি হলো সালাউদ্দিন আহমেদের ব্যাখ্যা। এটি কিন্তু একদম যে বেআইনি ব্যাখ্যা বা অবৈধ ব্যাখ্যা তা না, লেজিটিমেট আছে। কিন্তু তাহলে এই গণভোটের এই রেফারেন্ডামটা কিভাবে আসবে? কারণ এই সংসদ তো একাই 100, মানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তার আছে। প্রথম কথা হলো বিএনপি 2/3 মেজরিটি পাওয়ার পরেও গণভোটকে তো নাকচ করে দিচ্ছে না। তারা বলেনি যে গণভোট আমরা মানি না, তারা বলেনি যে আমরা শপথ পড়ব না। তারা বলছে যে জনগণের কাছে আমরা ভোট চেয়েছি মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে, প্রার্থী হিসেবে। তারা আমাদের ভোট দিয়েছে সংসদ সদস্য হিসেবে। আমরা ওই সংসদ সদস্য হিসেবে শপথটা নেই, নেওয়ার পরে জাতীয় সংসদে আলোচনার ভিত্তিতে তারা এই গণভোটের বিষয়টা, এবং গণভোট তো হয়ে গেছে, সংস্কার বাস্তবায়ন পরিষদের বিষয়টা সংসদে আগে পাশ করুক। পাশ করার পরে তখন ওইটাকে ওই সিদ্ধান্ত মোতাবেক শপথ নেওয়ার প্রয়োজন হলে তারা নেবে। সুতরাং এইটা মানে তারা সেকেন্ডারি স্টেপে রেখেছে। আর অন্যরা সবাই চাচ্ছে যে একই সঙ্গে দুটো হতে হবে। এখন একই সঙ্গে দুটো হতে হবে যারা বলেছে তারা শপথ নিয়েছে। সুতরাং জাতীয় সংসদ যেহেতু আলোচনার মূল কেন্দ্রবিন্দু, সেখানে এখন আলোচনা হোক, আলোচনা হয়ে উভয় পক্ষের মধ্যে নিশ্চয়ই একটা সমঝোতায় পৌঁছবে। বিষয়টা যেহেতু রাজনৈতিক, সুতরাং এটা রাজনৈতিক মীমাংসা হওয়া দরকার, এবং রাজনৈতিক মীমাংসার কেন্দ্রবিন্দু সংসদ হবে, এইটা এবার আমাদের প্রত্যাশিত। কারণ অন্তত 2-3টা জিনিস নিয়ে খুবই বেশি যে আলোচনার ক্ষেত্রটা তৈরি হয়েছে, সেটা একটা হলো ধরেন উচ্চকক্ষে সেটা কি আসন প্রাপ্তির অনুপাতে হবে, নাকি পিআর যেটা বলা হচ্ছে যে ভোটের অনুপাতে হবে। এইখানে ধরেন গণভোট, সেখানে সরকার বলেছে যে তৎকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্ট বলেছে যে এটা পিআর পদ্ধতিতে হবে। তো বিএনপির আগে থেকে এটা নোট অফ ডিসেন্ট ছিল, দ্বিমত ছিল, এবং জনগণের উদ্দেশ্যে তারা ওপেন কোশ্চেন দিয়ে দিয়েছে তাদের স্টেটমেন্টে যে আমাদেরকে যদি আপনারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, আপনাদের রায় আমরা পাই, তাহলে উচ্চকক্ষ আমরা আসনের অনুপাতে গঠন করব, আমরা ভোটের অনুপাতে বা পিআর পদ্ধতিতে করব না। 1, 2 হলো আমাদেরকে যদি আপনারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, রায় পান, তাহলে আমরা একই ব্যক্তির দলের প্রধান এবং সরকারের প্রধান হতে পারবেন না, এটা আমরা মানব না। এখন ধরেন এই 84টা, তা থেকে না 48টা, এবং ক খ গ 4টা ধারা দিয়ে আপনি এতে একমত কিনা এরকম বিশাল এক মহাসমুদ্রের মধ্যে জনগণকে ঠেলে দেওয়া হলো, সেইটার হ্যাঁ না। আর বিএনপি তাদের দাবি হচ্ছে তারা স্পেসিফিক করে জনগণকে স্পষ্ট করে দিয়েছে এই দুইটা বিষয়ে যে এইটা এখন দুটোইতে জনগণের রায়। আপনাকে বলি, গণভোট জনগণের রায়, প্রধানমন্ত্রী ক্ষমতার ভারসাম্য জনগণের, একদম সাধারণ জনগণের মধ্যে কি প্রভাব ফেলে? এইটা সাধারণ জনগণের মধ্যে প্রভাব তাৎক্ষণিকভাবে ফেলে না, কিন্তু বাংলাদেশে অতীতের অভিজ্ঞতা আমাদের ভালো না বলে ফ্যাসিবাদ হয়ে উঠবার জন্য একক ব্যক্তির হাতে সর্বময় ক্ষমতা নিরাপদ নয় বলে বিভিন্ন মহল থেকে আগেই প্রশ্ন উঠেছিল, এবং বিএনপি তার রাষ্ট্র মেরামতের যে 31 দফা যে তারা উপস্থাপন করেছিল, সেখানে বিএনপিরই কিন্তু অঙ্গীকার ছিল যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা হবে। এখন সেটা কতটুকু ভারসাম্য আনা হবে, কি কি বিষয়ে আনা হবে, সেই আলোচনাটা হয়েছে। তার ভিত্তিতে তারা যেটুকু ভারসাম্য আনলে রাষ্ট্রপতিকেও
কিছু দায়িত্বের জায়গায় আনা যায় এবং প্রধানমন্ত্রী একচ্ছত্র ক্ষমতার অধিপতি না হয়ে ওঠেন, সেটা করবে। আবার অতখানি আবার দেয়া ঠিক হবে না যেখানে সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো ব্যাঘাতের মুখে পড়েন। সো ইটস এ চেক অ্যান্ড ব্যালেন্স অ্যান্ড ইটস এ পলিটিক্স। এই পলিটিক্সটা সংসদে হতে হবে আলোচনার ভিত্তিতে। তারা ঠিক করবেন যে অতীতের যে আলোচনা হয়েছে ঐকমত্য কমিশনে, সেখানে সকল দল একমত হয়েছে যেটুকু, সেটুকু প্রায়োরিটি। আর একটা বিষয়, বিএনপি কিন্তু নির্বাচনের আগে তাদের অবস্থান ক্লিয়ার করেছে। বিএনপিকে যদি জনগণ রায় দেয় তাহলে বিএনপির কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তাদের 31 দফার মধ্যে যেই অংশগুলোতে ঐকমত্য কমিশনে সব দল মিলে একমত হয়েছে সেটা বাস্তবায়ন তাদের ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি হলো গিয়ে 31 দফার মধ্যে আছে কিন্তু ঐকমত্য কমিশনে সবাই একমত হয়নি, কিন্তু 31 দফায় তারা অঙ্গীকার করেছে সেইটা। থার্ড প্রায়োরিটি হবে তাদের কাছে যে 31 দফায়ও নাই, সবাই একমত হয়নি, কিন্তু ঐকমত্য কমিশনে বিভিন্ন দলের চাওয়া আছে, সেগুলি তারা বিবেচনায় নিবে যে এটা তাদের মনে হয় কিনা যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে করার দরকার। এটা হলো থার্ড প্রায়োরিটি। সুতরাং এটা তো বিএনপি তার অবস্থান আগে স্পষ্ট করেছে। বিএনপির এই স্পষ্ট অবস্থান জেনে জনগণ যদি বিএনপিকে রায় দেয়, সুতরাং বিএনপি তো বলতে পারে যে আমরা যেটা বলেছি স্পষ্ট করেছি, কোনো লুকোচাপা করিনি, আমরা কোনো প্রতারণার আশ্রয় নেইনি, আমরা কোনো কিছু গোপন করিনি। সুতরাং জনগণ সব জেনে বুঝে যেহেতু আমাদের 2/3 মেজরিটি দিয়েছে, সো ইটস দ্য পিপলস ম্যান্ডেট, আমরা এটা করতে পারি। আমি মানজিয়া মমতাজের কাছে আসতে চাই। সেটি হলো যে আমি বিরোধী দল এনসিপি তারা শপথ নিয়েছেন, যে এনসিপিকে শুভকামনা জানাই। আজকে এনসিপির হলো প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী, 1 বছর চলে গেল, হ্যাঁ গত। তো অভিনন্দন। এখন এই সরকার নিজেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া এবং যে 31 দফা, এই 31 দফায় কিন্তু আসলে ঐকমত্য কমিশনে বেশি ছিল। আমি স্পেসিফিক্যালি জানতে চাই কোন কোন বিষয়ে বিএনপিকে আস্থা রাখতে পারছে না বিরোধী দল, এবং বিরোধী দলের আস্থা রাখতে না পারাটা আসলে লেজিটিমেট কতটুকু, মানে তাদের বৈধতা কতটুকু, যে আইনগতভাবে এই করলে এই সরকার বিপদে পড়বে। কারণ ব্যারিস্টার শাহরিয়ার এবং জামাতের যারা আইনজীবীরা আছেন তারা বিভিন্নভাবে বলতে চেয়েছেন যে এই যেহেতু একটি শপথ কয়েকজন সংসদ নিয়েছেন এবং কয়েকজন সংসদ দেননি, এখানে সংসদ সদস্যদের মধ্যে পরিবর্তন হয়ে গেছে বা আলাদা আলাদা, তারা এই জায়গাগুলো প্রবলেম ক্রিয়েট করবে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি আসলে আইনের মানুষ না, আমার বুঝ অনুযায়ী যতটুকু আমি বুঝি ততটুকু হয়তো শেয়ার করতে পারবো। সবচেয়ে বড় আইন হলো রাজনীতি, আপনি রাজনীতি দিয়ে ব্যাখ্যা করেন, অসুবিধা নেই। জি, প্রথম কথা হচ্ছে যে ভাই খুব সুন্দর করে বলছিলেন যে কতজন আসলে বুঝে, এটা একটা বিষয়। এটা কিন্তু বিএনপি বারবার বলেছে যে গণভোটের ব্যাপারটা আমরাই বুঝতে পারছি না, এটা কনফিউজিং। এবং হ্যাঁ ভোটের কথা বলতে প্রায় প্রচারণা শুরু করার পর থেকে প্রায় 4 মাস কেটে গেছে। এরপর আমরা একটু আস্তে করে শুনলাম যে হ্যাঁ ভোটের কথা বলা হচ্ছে, যদিও আমার এলাকাতে আমি নিজে যেটা ফেস করেছি, একদম ভোটের জায়গাতেও, ভোটের কেন্দ্রেও না ভোটের পক্ষেই কথা বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে। তো গণতন্ত্র আসলে যার আবিষ্কার করা মতবাদ, তিনি নিজেই বলেছেন যে গণতন্ত্র হচ্ছে অযোগ্যের শাসন। কেন? কারণ গণতন্ত্রে যখন মানুষ মতামত দেয় তখন ওই মানুষের যে কোয়ালিটি সেটা আপনাকে বুঝতে হবে, এবং ওইটাই আসলে রিফ্লেক্টেড হয়। মানুষ ক্ষমতা পছন্দ করে, মানুষ ক্ষমতার ম্যানিফেস্টেশন পছন্দ করে। আপনি দেখবেন বাংলাদেশে ভোটের সময় খুব কমন একটা প্র্যাকটিস হচ্ছে মোটর শোভাযাত্রা হয়। এটা দিয়ে সুশাসনের কি ইঙ্গিত পাওয়া যায়, কিন্তু মানুষ এটা দেখতে পছন্দ করে, কারণ এটাতে তার মনে একটা কনফিডেন্স হয় যে এরা পাওয়ারফুল এবং আমার ভোটটা এদেরকে দিলে আমার ভোটটা নষ্ট হবে না, আর যদি আমি অন্য পক্ষটাকে দেই তাহলে আমার ভোটটা তো নষ্ট হবে। এই রকম একটা পাওয়ার প্লে চলে বাংলাদেশে। এখন আসি, এটা ঠিক যে বিএনপি আসলে কোথাও লুকায় নাই, এটা সত্যি কথা। ইশতেহারে স্পষ্ট করে বলেছে, জুলাই সনদে থাকা সত্ত্বেও ইশতেহারে স্পষ্ট করে বলেছে যে আমরা উচ্চ কক্ষে দিব না, বা দলীয় নেতার ব্যাপারে মনে হয় ইশতেহারে তেমন কোনো আছে নির্দেশনা ছিল। আচ্ছা,
এটা স্পষ্ট করে বলেছে। আমার প্রশ্নটা হচ্ছে ওই জায়গাটাতে কেন? দেখেন, এই প্রস্তাবনাটা কিন্তু এমনিতে আসে নাই। আমাদের যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে বাংলাদেশে এই যে একজন শেখ হাসিনা কেন শেখ হাসিনা হয়ে উঠলেন, তার পেছনে তার নিরঙ্কুশ ক্ষমতা দলে, সংসদে, এটা 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 তিনি তৈরি করেছেন এবং তাকে কেউ প্রশ্ন করতে পারতো না। তাকে কোনো সাংবাদিক পর্যন্ত, যাদের দায়িত্ব দেশের বিবেক হিসেবে কাজ করা, তারাও ওই শেষ মাস পর্যন্ত তাকে তেল দিয়েই গেছে, তাই না? তারাও জুলাই মাসেও গিয়ে দেখা করেছে, বলেছে আমরা আপনার সাথে আছি। এই জায়গাটাকে নষ্ট করার জন্য না না ব্যবসা, সবাই বাণিজ্য, আছে, শিক্ষক, হ্যাঁ, না বুদ্ধিজীবী ব্যবসা সবাই বাণিজ্য তো করবেই, কারণ তারা তো ক্ষমতার সাথে থাকতেই চাইবে, তাই না? কিন্তু সাংবাদিকের কাজ তো প্রশ্ন করা, এটা করে নাই। কারণটা কি? কারণ হচ্ছে তারা জানে যে এখানে কোনো মাত্র চ্যালেঞ্জ আমি হয়ে উঠে দাঁড়ালেই, আমি যদি বিন্দুমাত্র থ্রেট হয়ে দাঁড়াই, আমার চ্যানেল সহ আমি শেষ। এটার উদাহরণ নাই? আছে। এই জায়গাটাকে শুধরানোর জন্য জুলাই সনদে তো একদিন দুদিন খরচ করা হয় নাই, এবং এটার কারণগুলো বারবার বলা হয়েছে। এক, যে দলীয় প্রধান এবং সরকার প্রধান এক হবেন না। আমরা যদি এখনই দেখি যে এখনই জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে দলের আরেকজন প্রধান খুঁজতে হচ্ছে এবং তাকে বানানো হচ্ছে। আপনি দেখবেন ক্ষমতার কিন্তু বিকেন্দ্রীকরণ হয় এবং এটা বাংলাদেশে দরকার। এই যে একটা জায়গা এবং একটা জায়গায় যে তেল দেওয়ার মানসিকতা, আমার মনে হয় জনাব তারেক রহমান নিজেই এটা বুঝছেন। দেখেন বিভিন্ন জায়গায় তিনি গেলেই যে মানুষ হঠাৎ করে সে তার পায়ে ধরে সালাম করার চেষ্টা করে, উনি ঠেকাচ্ছেন। হ্যাঁ, এই জায়গাটা তৈরি হয়, এই যে ওয়ান অ্যান্ড অনলি এই জায়গাটা কিন্তু আমি risky। যদি চাই যে একটা। উনি আমার দলের প্রধান থাকবেন, মানে আমি বলতে আমি একলা না, শুধু আমি ওই যে অযোগ্যের শাসনের কথা বললেন, যে ধরেন বিএনপির অধিকাংশ সমর্থক অযোগ্য বা অদক্ষ, তারা সবাই চায় যে না, তারেক এটা রহমান কখনোই প্রধানমন্ত্রী হতে পারে না। থাকুন, এবং আমি বলছি মানে জি, যদি হয়। এটা যদি হিসেবে যে এবং দলের প্রধানও থাকুন, তাই সেক্ষেত্রে তখন কিন্তু আমরা ওই প্রশ্নটার কাছাকাছি চলে যাচ্ছি। আমরা একটা সময় শুনতাম না যে বিকল্প কই, অথবা শেখ হাসিনাই পারেন, শেখ হাসিনাই পারবেন। এই স্লোগানগুলো এখন আমাদের নাইটমেয়ার। আমরা আর এদিকে যেতে চাই না। এটা একটা। বাংলাদেশের মতন একটা গরিব দেশে সংসদের একটা অধিবেশন অ্যারেঞ্জ করার জন্য কি পরিমাণ খরচ হয় এটা আমরা জানি, এবং এই যে প্রত্যেকের বেতন ভাতা সব কিছু শত। উচ্চকক্ষের চিন্তাটা আসছেই এই জন্য, নাম্বার ওয়ান, যে এখানে একটা টেকনোক্র্যাট সাপোর্ট থাকবে, একটা এক্সপার্টদের একটা প্যানেল থাকবে, যেটা আসলে এমপিদের মাধ্যমে সংসদে অনেক সময় নিয়ে আসা সম্ভব হয় না, কারণ এমপি সিলেক্ট করতে হলে জনপ্রিয়তা দেখতে হয়। আমি যখন উচ্চকক্ষে ভোটের অনুপাতে দিব, তখন কি হবে? নিম্নকক্ষে একটা বিল আসবে কিসের হিসেবে? সিটের অনুপাতে, আর উচ্চকক্ষে সেটা একটা চেক অ্যান্ড ব্যালেন্স হবে। এটা ছাড়া আমরা যদি উচ্চকক্ষে আবার এটার একটা ম্যানিফেস্টেশন বা এটার একটা ফটোকপি দেখি, তাহলে তো এই সাদা হাতি আমাদের দরকার নেই, আমাদের খরচ করার দরকার নাই। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু হবে। কেন হবে? কারণ এটা তো এখানে কিছু মানুষের ম্যানিফেস্টোতে দিছেন এবং জি। বিএনপি কিন্তু সেই না না, এখানে ম্যানিফেস্টোতেই তো একটা কথা আসছে আমি, এটা তো একটা ঝামেলা, এবং এই শর্তেই যদি হয় তাহলে উচ্চকক্ষের দরকার নাই, বরং স্ট্যান্ডিং কমিটিগুলোর মাধ্যমে এক্সপার্টদেরকে ডিসিশন মেকিংয়ে নিয়ে আসা যায়। এটা কঠিন কিছু না। কিন্তু তারপর উচ্চকক্ষ কেন হবে? কারণ হচ্ছে এখানে আমার কিছু দলের মানুষের কর্মসংস্থান হবে, সোজা কথা। এবং আপনি দেখবেন যে একটা সময় পর্যন্ত শুধু রাজনীতিবিদরা রাজনীতির কথা বলতো, কিন্তু এই যে উচ্চকক্ষের প্রভিশনটা আসার সাথে সাথে এখন অনেকে রাজনীতির কথা বলছে, অনেক ধরনের লবিং চলছে, বোঝা যায়। এই যে আপনি বলছিলেন না যে এটা তো তারা বলেই দিয়েছে, বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ ইশতেহার পরে ভোট দিয়েছে? আমার মনে হয় এটা একটা স্টাডি হওয়া উচিত। আমি যেই জায়গায় প্রিজাইডিং অফিসার ছিলাম, বা আমি যেই জায়গায় আমার আশেপাশের মানুষ পোলিং এজেন্ট ছিল, মানুষ আসলে ভোট দিতে আসছে যারা, মানে আপনি 1% পাবেন কিনা যারা ইশতেহারটা পড়েছে আর বুঝেছে কয়জন এই পার্সেন্টেজে যাচ্ছিই না। আমাদের দেশে কিন্তু মানুষ এভাবে ডিসিশন নেয় না। আমাদের দেশে পলিটিক্যাল ডিসিশন আসে কোত্থেকে? আমি যেটা শুরুতে আপনাকে বলছিলাম, তারা পাওয়ার প্লে দেখে। তাহলে ওই জায়গা থেকে যখন আমরা এখানে আসছি, আমাদের জন্য আমরা আবার কিছু অনিরাপদ সিঁড়ি তৈরি করে করে আসছি। আচ্ছা, আমি এখন আমার একটা মনে ইয়ে বলি, আমি বিরতিতে যাব, তার আগে আপনাদের কাছে বলে রাখি যে এই যে ভোটের কথা বললেন না, যে মানুষ ইশতেহার দেখে কতজন ভোট দিয়েছে, এটা কিন্তু খুব এক ধরনের
যৌক্তিক যে হ্যাঁ আসলেই করেছে কিনা, কিন্তু দুটো বিষয় ফ্যাক্ট আছে। ফ্যাক্ট দেখেন যে মানুষ কিন্তু ওই ইশতেহারে বিএনপিকে ভোট দিয়েছে, আবার এই গণভোটে হাঁকে ভোট দিয়েছে। আপনি এই দুটোকে আমরা কিভাবে নিব, আমি বুঝাতে পেরেছি কিনা? কারণ এই ইশতেহারে বিএনপিকে ভোট দিয়েছে, কিন্তু গণভোটে আবার ওই জায়গায় হাঁ বলেছে। এই আলোচনাটা থাকবে। দুটোই জনরায়। হ্যাঁ, দুইটাই জনরায়। এখন এইটা কিভাবে আপনারা মিলাবেন, মানে আপনাদের পরামর্শ থাকবে আর কি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। দর্শক আবারও স্বাগত ইস্পাহান মির্জাপুর জিরাওয়ারে। এই যে প্রশ্নটি করেছিলাম সেটির সাথে আজকে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা, বিরোধী দলের জামাত ইসলামীর ইফতারে কিছু আলোচনা হয়েছে। দুটো কানেক্টিং করতে বলবো, যে সেটি হলো যে আমরা প্রশ্নটা করেছিলাম যে ইশতেহার জুলাই সনদের বেশ কিছু বিষয়ের একদমই কন্ট্রাস্ট, মানে উল্টো, সেই ইশতেহারে কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে জনগণ। আবার এই বিএনপির ইশতেহারের ওই ঘটনাগুলোর পুরো কন্ট্রাস্ট হলো গণভোট, সেখানে আবার হাঁ ভোট দিয়েছে, মানে ওই ইয়েতে। এই জায়গাটা নিশ্চয়ই সংসদে আলোচনায় থাকবে, সেটি আপনারা আলোচনা করবেন। এবং একই সঙ্গে আমি একটু বলি, প্রধানমন্ত্রী আজকে এই জামাত ইসলামীর ইফতারে যোগ দিয়ে কিছু সাধারণ কথা, খুব সাধারণ কথা, এটা সবসময় বলে মনে হতে পারে, কিন্তু খুব জোর দিয়ে বলেছেন যে মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে, আসুন শপথ নিয়ে আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে, এবং অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। প্রধানমন্ত্রী বলেছেন এটি শুনলে মনে হবে যে খুব সাধারণ বাক্য, কিন্তু তিনি খুব ডিটারমিন্ড করেছেন যে, এবং মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যেন আমাদের কাজটি হয়। প্রধানমন্ত্রীর এই শুরুতে এই ধরনের কথা কেন, এটিও আলোচনা। জি, প্রথম কথা হলো যে আমাদের এই ঐকমত্য কমিশনের নামে সংবাদ মাধ্যম সহ পুরা গোটা জাতিকে ওই একদিকে দৃষ্টি নিবন্ধ করে রাখার একটা অপকৌশল গ্রহণ করা হয়েছিল বলে আমি তখনও বলেছি যে সমস্ত কিছু আলোচনার কেন্দ্রবিন্দুকে ওই ঐকমত্য কমিশন সংস্কার ওই দিকে নিয়ে গেছে। তারা 1.5 বছরে যেগুলো ওই ঐকমত্য কমিশনের আলোচনা ছাড়াই, সংবিধান সংস্কার ছাড়াই করা যেত, সেগুলো এই সরকার অনেক কিছু করেনি। স্বাস্থ্যক্ষেত্রে কিছু করেনি, শিক্ষাক্ষেত্রে কিছু করেনি, অনেক ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে করার সুযোগ ছিল। এখনও আমি বলি, কাগজ নিয়ে আলোচনা, কিতাবি আইন নিয়ে আলোচনা বেশি হচ্ছে তার প্রয়োগের থেকে। এই সংবিধানেরই তো আগের যে ভার্সন ছিল সেটা নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ চালিয়েছেন, বহুদলীয় গণতন্ত্র দিয়ে দেশ চালিয়েছেন, তিনি তো ফ্যাসিবাদ হয়ে ওঠেননি। এই সংবিধানই তো পরের আরও কিছু পরিবর্তন সহ ভার্সন নিয়ে বেগম খালেদা জিয়া, এমনকি একবার এসে জামায়াতের 2জন মন্ত্রী সহ তারা তো দেশ চালিয়েছেন, এমনকি একবার তিনি সরকারে গিয়ে পদত্যাগ করেও নেমে আসেন। হ্যাঁ, তারা তো ফ্যাসিবাদ হয়ে ওঠেননি। আবার এই সংবিধান নিয়েই কাটাছিড়া করে পরিবর্তন করে শেখ হাসিনা ফ্যাসিবাদ হয়ে উঠেছে। তারপরও সেই ফ্যাসিবাদ হয়ে ওঠার কথাও কি ওই সংবিধানে লেখা ছিল? সংবিধান মোতাবেক কি সে রাতের ভোট করেছিল? সংবিধান মোতাবেক কি সে বিনা ভোটে সরকার গঠন করেছিল? সংবিধান মোতাবেক কি সে আমিডামি ভোট করে বিরোধী দলকে জেলে রেখে গুম খুন করে এইভাবে ফ্যাসিবাদ কায়েম করেছিল? সুতরাং সংবিধান একটা প্রয়োজনীয় জিনিস, কিন্তু সংবিধান নিয়ে, আইন নিয়ে, সংস্কার নিয়ে অতি বাড়াবাড়ি করে বেসিক জায়গা থেকে আমাদের দৃষ্টি সরিয়ে রাখা হচ্ছে। বরং দেশ চালানোর জন্য, এগিয়ে নেওয়ার জন্য, গণতন্ত্র, মানবাধিকার, বাক স্বাধীনতা এগুলা সুরক্ষা করবার জন্য আজকে যেরকম ইফতারে 2জন নেতাই কথা বলেছেন যে সুরে, এই সুরে সংসদে গিয়ে কথা বলেন। তারপরে যেখানে যেখানে একমত হবেন সেটা দিয়ে শুরুটা করেন যে হ্যাঁ, প্রধানমন্ত্রী বলেছেন দেশকে এগিয়ে নিতে হলে ঐক্যমত্য দরকার, সবাই জাতীয় ঐক্য দরকার। সে ঐক্যটা কাদের মধ্যে হবে? ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির, গণতন্ত্রের পক্ষের শক্তির মধ্যে ঐক্য হবে। বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির তিনি বলছেন দেশ বিরোধী কোনো সিদ্ধান্ত নেওয়া হলে জামায়াত তার প্রতিবাদ করবে। এটাই তো চায়। গণতন্ত্রে সরকারি দল এবং বিরোধী দল আলোচনা হবে, বিরোধী দল সরকারি দলকে সবসময় চ্যালেঞ্জ করবে, প্রশ্ন করবে, সমালোচনা করবে,
আবার যেটা দেশের স্বার্থে হবে সেখানে আবার সহযোগিতা করবে। আমরা তো সেই পরিবেশটা এবার সংসদে চাই। সুতরাং শুধুমাত্র এই সংস্কার করে এই আলোচনা নিয়ে দূরত্ব না বাড়িয়ে, তিক্ততা না বাড়িয়ে, বৈপরীত্য অবস্থান না নিয়ে যেখানে যেখানে সব দল একমত হয়েছে ওইটাকে বেশ ধরে শুরুটা করেন না, তাহলেই তো দেখবেন আপনি ঐক্যমত হলে অনেক দূর এগিয়ে যাবেন। এবার বলি, আপনার যে প্রশ্ন আপনি করেছিলেন যে দুটোই জনরায়ের মধ্যে যেহেতু বিএনপি 2/3 মেজরিটি পেয়েছে, তাদের পক্ষের যে জনরায় সেটাকে ফার্স্ট প্রায়োরিটি দেবে, এটা ভেরি ন্যাচারাল। যদি জামায়াত ইসলাম রাষ্ট্র পরিচালনায় আসতো তাহলে জামায়াতের যে চাওয়াটা সেখানে তারা প্রায়োরিটি দিত। এটা খুব ন্যাচারাল একটা বিষয় না যে বিএনপির পক্ষে 2/3 মেজরিটি দিয়েছে, পাশাপাশি গণভোটও দিয়েছে। বিএনপি ফার্স্ট প্রায়োরিটি দিবে তাদের পক্ষে এটাকে দেওয়াটা, সেকেন্ডারি হবে ওইটাকে। জামায়াত যদি আবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেত তাহলে জামায়াত আবার তাদের যে চাওয়াটা সেটা প্রায়োরিটিতে এগিয়ে থাকতো। এটাই তো গণতন্ত্র, এটাই তো জনরায়। দুটার পক্ষেই রায় আছে, দুটাই জনরায়, দুটার মধ্যে আপনি কোনটাকে প্রায়োরিটি আগে দিবেন? যিনি নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেন তারটা আগে দিবেন, সেটাই বিএনপি চাচ্ছে। আর উচ্চ কক্ষের যে বিষয়টা আপা যেটা বলছিলেন, উচ্চ কক্ষর কনসেপ্টটাই বাংলাদেশে প্রথম বিএনপি দেয় লিখিত আকারে, যে রাষ্ট্র মেরামতের যে 31 দফা, ওর মধ্যে একটা দফা 27 দফাতে ছিল, 27 দফায় ছিল দলীয় নিজস্ব, পরে যে সব দল মিলে অন্য 31 দফায় দলদের নিয়ে যে 31 দফা করলো, 27 দফা এবং 31 দফা দুটোতেই উচ্চ কক্ষের কথা বিএনপি বলেছে। এবং কনসেপ্টটা কি ছিল? ধরেন আপা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি হয়তো প্রতিদ্বন্দ্বিতা করে মাঠ থেকে ভোট করে তার যে অনেক টাকা দরকার, তারপরে অনেক জনবল দরকার, সময় অনেক দরকার, কিছু দরকার, সেখানে হয়তো নির্বাচিত হয়ে আসতে পারবেন না। এবং গণতন্ত্রের এই যে শুরুতে বলছিলেন এই কিছু দুর্বলতার সুযোগে অনেক শিক্ষিত না, আইন প্রণেতা হিসেবে হয়তো যথাযোগ্য অবস্থান নিতে পারবেন না, তেমনও জনরায় নিয়ে সংসদে চলে আসেন। তারা সবাই সমানভাবে ভূমিকা রাখতে পারেন না। কিন্তু অনেক আছে বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন সম্প্রদায়ের লোক, বিভিন্ন এলাকার জিওগ্রাফিক্যাল কোনো একটা লোকেশনের লোক, যাদের প্রতিনিধিত্ব সংসদে দরকার কিন্তু নির্বাচিত হয়ে নর্মালি আসতে পারেন না, অথবা যোগ্য উচ্চশিক্ষিত যারা দেশ নিয়ে ভাবেন, রাষ্ট্র নিয়ে ভাবেন, যারা বিভিন্ন ক্ষেত্রে আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন, তাদেরকে যেন এই উচ্চকক্ষে আনা যায়, যারা নিম্নকক্ষে যে আলোচনাটা হবে, যেই সিদ্ধান্তটা হবে, সে বিষয়ে উচ্চকক্ষে আরও অধিকতর মেধার সঙ্গে যুক্তি সহকারে আলোচনা করে নিম্নকক্ষকে গাইড করতে পারেন যে তোমরা এটা নিয়ে যেই আইন করতে যাচ্ছ, যে সিদ্ধান্ত নিতে যাচ্ছ, এখানে এই ত্রুটি বিচ্যুতি আছে, সেই পরামর্শটা দেওয়া। এটা হলো নিম্নকক্ষকে সহযোগিতা করবার জন্য, বাধা দেবার জন্য না, বেঁধে ফেলবার জন্য না। এটা ছিল বিএনপির কনসেপ্ট। তারা একটা কনসেপ্ট দিয়েছে, আপনি শুরুটা করেন, যদি মনে হয় যে এরকম হচ্ছে না, যে কোনো সময় সংসদে আবার আলোচনা করে এটা পরিবর্তন তো করা যাবে। শুরুতেই আপনি ধরে নেন কেন যে এটা বার্ডেন, এটা হাতিপালা, এটা বেশি, পরে পিআরএ তো যেতেই পারে। তাহলে নারী আসনের সঙ্গে ওইখানে আপনি কেন মেনে নিচ্ছেন তাহলে যে ওইটা পিআর পদ্ধতিতে ওইটা আসন প্রাপ্তিতে ওইটা মেনে নিলাম আমি, ওইটা তো মেনে নিচ্ছেন। আর এই নারীদের তাহলে আপনি ওইভাবেই আপনি সেই এরশাদের আমলে যায় যে দিনের কাভার স্টোরি করেছিল না, সংসদের শোভা 30 সেট অলংকার, আপনি ওই 30 সেট অলংকার থেকে একটু উন্নত করেছেন, না হয় 30 জনের জায়গায় 50 জন করেছেন, কিন্তু তাদেরকে প্রতিযোগিতার মাধ্যমে আনার ব্যবস্থা করছেন না কেন? জামায়াত ইসলাম এত বড় দল, এত শক্তিশালী এবং এত ভোট পেল, তারা কেন সাহস পেল না যে তাদের দল থেকে যোগ্য একজন নারীকে অন্তত তারা নির্বাচনে প্রার্থী করে দেখাক? সেটা তো করলো না। সাথে এম্পাওয়ারমেন্ট করার ইচ্ছা থাকলে অনেকভাবে করার সুযোগ আছে, আপনি শুরুটা করেন না। সমস্যা হলে, ভুল ত্রুটি থাকলে সংশোধন তো করাই যাবে। আপনি তো এই আলোচনাতে থাকবেনই এবং আপনার সঙ্গে আরেকটি বিষয় আমরা এখানে পেয়েছি, আপনি যদি এটার আমি জানি না ওনাদের সাথে আপনার যোগাযোগ আছে কিনা, তারা কি বলতে চেয়েছেন এটি যদি আমাকে বুঝান। জামাতের মহিলা বিভাগ একটি সম্ভবত এটি প্রতিবাদ এবং মানববন্ধন করে জানিয়েছেন যে নারী ও শিশুর প্রতি যেভাবে নির্যাতন ও পাশবিকতা চলছে, তাতে মনে হচ্ছে বাংলাদেশে আবারও সেই অন্ধকার আইয়ামে জাহিলিয়াতের যুগে ফিরে গেছে বলে মন্তব্য এই বিভাগের নেত্রীরা বলেছেন। এবং অপরাধীদের জন্য তারা তো অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি চাইতেই পারেন, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আইয়ামে জাহিলিয়াত তো অনেক
হার্ড একটা বিষয়। আমি যে এত খারাপ অবস্থায় চলে গেছে এরকম একটা ইয়ে দিয়েছে, এটি তারা আজকে মানববন্ধনে বলেছেন। জি জি আচ্ছা, প্রথম যে কথাটা আমার মনে হয় আপনার প্রশ্নটাতে আমি একটা জিনিস বুঝেছিলাম, সেটা হচ্ছে যে একই মানুষ সে গণভোটে হ্যাঁ দিল আর ধানের শেষে ভোট দিল, তার নিজের কাছে এটার ব্যাখ্যাটা কি, তাই না? তার নিজের ব্যাখ্যাটাও দিতে হ্যাঁ। পারে না। তো আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যে ওই যে আমি আপনাকে বলেছিলাম না যে ইশতেহার পড়ে মানুষ আসলে দলকে ভোট দিয়েছে কয়জন, এটা দেখার বিষয়, এটা গবেষণার বিষয় অবশ্যই, এবং অবশ্যই আমার অভিজ্ঞতা আবার আবার আপনার অভিজ্ঞতার সাথে নাও মিলতে পারে। কিন্তু আমি দেখেছি যে মানুষ আসলে ইশতেহার পড়ে না, মানুষ ওই যে পাওয়ারটাকে বুঝে। না আমি আপনার কথা এখানে কিন্তু আসি। কাউন্টার দেই নাই। না 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 আসছি, তাহলে গণভোট কই? গণভোটের ব্যাপারে একটা জেনারেল পারসেপশন তৈরি হয়েছে বাংলাদেশে যে গণভোটটা আসলে দরকার, কেন একটু পরিবর্তন দরকার। পরিবর্তনটা কি এটা সবার কাছে ক্লিয়ার না, কিন্তু মানুষ এটা বিশ্বাস করে যে গণভোটটা দরকার ছিল, নাইলে কিছু কিছু জিনিস পরিবর্তন হবে না। এবং আপনি দেখেন যেদিন আমি শপথ হলো, ছোট্ট 10 সেকেন্ডে একটা মজার জিনিস আপনাকে অবজার্ভ করাই। জি। দেখেন আপনি যে এই গণভোটের ক্ষেত্রে বিভিন্নভাবে অভিযোগ করা হচ্ছে না যে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী তখন তিনি হাঁকে একবার বলেছেন কিন্তু না বলেছেন। দেখেন বিএনপির ইশতেহারে মানুষ ভোট দিয়েছে, কিন্তু বিএনপির এই কথা শোনে নাই, কিন্তু বিএনপির কথার উল্টা দিকে হাঁ ভোট দিয়েছে। জি আসছি, হ্যাঁ, এই জন্য আমি বলছি যে এই দুইটা ডিসিশন আসলে দুই জায়গা থেকে আসে। আমি না হাতে না, ভোট দিয়েছি। অনেকে ওনারা অনেকে অভিযোগ করছেন যে বিএনপি অভিযোগ। না নিচে না বলতেছে, উপর একবার সেটা হ্যাঁ ভুল বলছে। অভিযোগ। দলের প্রধান হাতে ভোট দিতে বলেছেন, হ্যাঁ। আমি হাতে ভোট দিয়েছি, আমার সন্তান হাতে হ্যাঁ, ভোট দিয়েছে। কিন্তু আমি সেটা বলছি যে বিএনপি যদি আপনারা অভিযোগ করেন যে বিএনপি আসলেই বলছে, তারপরে মানুষ শোনে নাই, তো মানুষ তো হাতেই দিছে। আমি সেটা বললাম। এবং পার্সেন্টেজটা যদি যে এই দেখেন সেই contradictory-টা পার্সেন্টেজটা খুব ধরা দিলাম। ইন্টারেস্টিং। হ্যাঁ, এখন এখানে আপনি দেখবেন যে যেদিন শপথ হলো সেদিনের ক্রাউডটা যদি আপনি দেখেন, আপনি সোশ্যাল মিডিয়া দেখেন, আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় আমার যে সার্কেলটা, আমি যাদেরকে দেখি বা যাদেরকে পড়ি, সবাই তো আর ফ্রেন্ড লিস্টে থাকে না, এবং আমি দেখেছি একটা চরম একটা হতাশা দেখেছি শিক্ষিত মানুষের মধ্যে, যে তাহলে বিএনপি এটা কেন করলো, একটা প্রশ্ন ছিল। কারণ মানুষ বিএনপিকে বিশ্বাস করেছে একটা ফিলসফি থেকে, আর হাঁ ভোটে ভোট দিয়েছে আরেকটা ফিলসফি থেকে। একটা মানুষের অনেক ধরনের রিজনিং থাকে না, সে খাওয়ার ডিসিশন কি খাবে সেটা এক জায়গা থেকে নেয়, কি পড়বে সেটা আরেক জায়গা থেকে নেয়। এখানে কন্ট্রাডিকশন আছে, কিন্তু মানুষ এমনও দেখবেন যে বিএনপিকেও ভোট দিয়েছে আবার হাতেও দিয়েছে, আবার বিএনপিকে ভোট দিয়েছে নাতেও ভোট দিয়েছে, এরকমও আছে। আপনি শুধু একটা বললে হবে না তো, না, আমি, বিএনপিকে ভোট যেটা দিয়েছে জিতেছে এবং সেটার নাতে কথা ভোট বলেছি। দিয়েছে, সেটাও হয়েছে। হ্যাঁ, নাহলে এত না ভোট কোত্থেকে আসলো? জামাতকে দিয়েছে, তাই না? আবার নাতে দিয়েছে। না, জামাতকে দিয়েছে নাতে দিয়েছে এরকম থাকার কেন কথা না। আওয়ামী লীগ জামাতকে, যেই আওয়ামী লীগরা জামাতকে দিয়েছে, ওরা কি আপনি মনে করেন হাতে দিয়েছে? আওয়ামী লীগ জামাতকে ভোট দিয়েছে আপনার মনে কেন হয়? দিবে না? আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যে মুজিব সাহেবের ওইখানে প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন এবং তারা ভোট দিয়েছে, ভোটের রেশিও তাই বলে। সুতরাং আহ্বান জানানো আর সেখানে কেন্দ্র সাড়া দেওয়া দুইটা আলাদা ক্ষেত্র জিনিস। বিশেষে দেশের বিভিন্ন এরিয়ায় কোথাও বিএনপিকে দিয়েছে, হয়তো বিএনপি বেশি পেয়েছে, কোথাও জামাতকে যেমন দিয়েছে, আপনাকে কোথাও সদস্যকে বিএনপিকে দিয়েছে। কিন্তু তো আওয়ামী লীগ তো ফজলুর হাতে রহমান ভোট দিবে যেখানে না। দাঁড়িয়ে আছে ওখানে কিন্তু আওয়ামী লীগ পুরোটাই বিএনপিকে ভোট দিয়েছে, এটা আমার পারসেপশন মনে অনেক হয়। এলাকায় বিএনপিকে দিয়েছে, অনেক জায়গায় জামাতকে দিয়েছে। মাদারীপুরের মতো জায়গায় মাদারীপুরে এক আসনে জোটের প্রার্থী জিতেছে, ওইটা আওয়ামী লীগের এলাকা। ওটা শুধু শুধু জামাতের ভোট দিয়ে কি ওইখানে এমপি হওয়া সম্ভব? সুতরাং আওয়ামী লীগ কোনো কোনো আসন বিএনপিকে বেশি দিয়েছে, আমার পারসেপশন, ধারণাও তাই বলে পর্যবেক্ষণ, কিন্তু কোথাও কোথাও ক্ষেত্র বিশেষে প্রার্থী বুঝে জামাতকেও দিয়েছে, আমরা স্বতন্ত্রকে এই- দিয়েছে। আমি অন্যদের। যেটা বলছিলাম ওইটাই- সেটা যে হচ্ছে আওয়ামী লীগ যে- জামাতকে বা দাঁড়িপাল্লায় ভোট দিল বা রিকশায় দিল, সে নিশ্চয়ই হাতে দেয়নি, সে আবার নাতে দিয়েছে হয়তো, আমার ধারণা। জি। তো এখন এই জায়গাটা থেকে বোঝার জিনিস যে মানুষ আসলে এটা কতটুকু পড়ে দিয়েছে, আমার মনে হয় এটা আমি বারবার বলছি যে এটা এখানে একটা রিসার্চ হতে হবে, এবং এটা কিন্তু রাজনৈতিক দলগুলোর জন্য একটা মেসেজ যে আমি আমার ইশতেহারকে মানুষের কাছে কতটুকু নিয়ে যেতে পারছি, এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। এই দুইটার ব্যালেন্স না থাকার কারণে আমরা এই যে হাঁ ভোট এবং এই যে একটা পার্সেন্টেজের একটা প্রশ্ন, এটা আমাদের মানে কাছে এখানে আসছে। আপনি পলিসিংটা কি ভোটারদেরকে করতে চাচ্ছেন না রাজনৈতিক দলকে করতে চাচ্ছেন? দুই জায়গায় আমাদের টেক আছে, শিখার আছে, ভোটারেরও শিখার আছে। কারণ অনেক ভোটারকে আমি আফসোস করতে দেখেছি যে আমি ভাবছিলাম যে বিএনপি হ্যাঁতে ভোট দিতে বলেছি, বিএনপি শপথটা নিবে, আর অনেকে এটাতে
স্বাভাবিক তাদের কাছে মনে হয়েছে যে আমি তো মনে করেছিলাম বিএনপি হ্যাঁ পক্ষে, কিন্তু এখন দেখি শপথটা নিল না, তাদের কাছে এটা লিনিয়ার। এই জায়গাটা আপনাকে বুঝতে হবে না, এই জায়গাটা বিএনপিকে বুঝতে হবে না। এবং বিএনপি যখন আস্তে আস্তে, এখন তো এমপিরা ব্যস্ত প্রাথমিক কিছু কাজের শেষে, বা এখন তারা হয়তো কিছুটা একটু পজে আছেন, পরিশ্রমের কাজ গেছে, তারা যখন আবার মানুষের কাছে যাবেন, এলাকায় যাবেন, তারা এই ফিডব্যাকগুলো পাবেন। এই জিনিসগুলোকে বোঝা উচিত। এবং একটা দেশের এই যে ডেমোগ্রাফিগুলা দেখেন, এখন মানুষ কিন্তু রেশনাল ডিসিশন নেয় কিছু কিছু ক্ষেত্রে। হ্যাঁ, ইশতেহার বুঝে নেয় না, কিন্তু তারা জাতীয় রাজনীতিকে বুঝে, জাতীয় রাজনীতিকে বুঝে সিদ্ধান্ত নেয়। আপনি যে সেকেন্ড কথাটা বলছিলেন যে আজকে সকালে যে ঘটনাটা হচ্ছে, দেখেন আইএমের জাহেলিয়াতের যদি আমি আপনাকে একটা উদাহরণ বলি, যে মেয়ে সন্তানকে বড় করা এত রিস্কি ছিল যে মানুষ কি করত, মেয়ে সন্তানকে কবর দিয়ে দিত। একটা বাবা কখন এই কাজটা করে? আপনি যে ঘটনাটার কথা আমরা বলছি, যে একটা বাচ্চা, তার সাথে একটা অন্যায় হলো, সে এটার বিচার চাইতে যাওয়ার পথে তার বাবার সামনে থেকে তাকে তুলে নিয়ে এসে হত্যা করা হলো। তো এইটার থেকে এটাকে যখন আমরা ব্যাখ্যা করতে চাই, তখন তো আমাদের মাথায় ওই উদাহরণটা চলে আসে, তাই না? তো আমার মনে হয় এখানে ব্লেমের চাইতে এখানে যে ঘটনার ভয়াবহতাটা, হ্যাঁ, এবং ইমোশনটা, এটা বোঝা দরকার। এখানে কেউ ব্লেম করছে না, কিন্তু এখানে যেই মায়েরা দাঁড়িয়েছিলেন, যে নারীরা দাঁড়িয়েছিলেন, তারা আসলে শঙ্কিত। আমাদেরকে ওই জায়গাটা বুঝতে হবে। রাষ্ট্রের অবস্থাটা কি? রাষ্ট্র কি এখানে দ্রুত পদক্ষেপের জায়গায় গিয়েছে কিনা? ডক্টর সায়ন্ত, এখানে বিষয়টা হচ্ছে কি, কিছু বিষয় আছে রাজনীতি, দুটো পক্ষ, সরকারি দল এবং বিরোধী দল। বিরোধী দল যখনই কিছু একটা ঘটে, সরকারকে কিভাবে মেলাইন করা যায় সে চেষ্টাটা চালায়, এটা তার একটা অংশ। এই যে ঘটনা দুটো ঘটেছে, নিঃসন্দেহ অত্যন্ত জঘন্য ঘটনা ঘটেছে। নরসিংদীর ঘটনাটায়, সেখানে যে ঘটনাটা ঘটেছে এবং যারা ঘটিয়েছে, সেটা নিয়ে ভিকটিম পরিবার বিএনপির স্থানীয় নেতার কাছে বিচার দিয়েছে। কিন্তু আবার এই যে গ্রেফতার হয়েছে, ঘটনার সঙ্গে যুক্ত, সে আবার জামাতের কর্মী। ওইখানে লোকালি আবার জামাত বিএনপি আবার ভাই ভাই। কিন্তু ধর্ষক তো ধর্ষক, খুনি তো খুনি, সে তো দলের হয় না, অপরাধী তো অপরাধী। এবং বাংলাদেশটা তো রাতারাতি একদিনে বেহেশতখানা হয়ে যাবে না। দেখতে হবে যে সেইখানে ওই যে জামাতের কর্মী যে এই অপকর্মে যুক্ত থাকলো, এবং বিএনপির যে নেতা, যে তাকে রক্ষার জন্য বিচার দেওয়ার পরও তাকে রক্ষার জন্য হাত মিলালো, দুজনেই অপরাধী। এবং বিএনপি তাকে বহিষ্কার করেছে, জামায়াতও তার ওই কর্মীর পক্ষে দাঁড়ায়নি। বিষয়টা হচ্ছে এখন পুলিশ তাদের গ্রেফতার করছে কিনা, রাষ্ট্র পরিচালকরা কোনোভাবে তাদের পক্ষে দাঁড়াচ্ছে কিনা। যদি পক্ষে দাঁড়ায়, তাহলে সেটার প্রতিবাদ আমাদের সবার করতে হবে, কারণ এই দেশটা তো আমাদের সবার। আমারও তো মা বোন আছে, আমাদেরও তো সন্তান আছে, নারী সন্তান, মেয়ে সন্তান আছে আমাদের ফ্যামিলিতে। সেই ক্ষেত্রে যখন জামায়াতের নারী কর্মীরা, তারা শুধুমাত্র আইএমের জাহেলিয়াত বলে সরকারের বিরুদ্ধে যখন প্রতিবাদে নেমে যায় এটা নিয়ে, তখন এটা একটা রাজনীতি। এর চেয়ে খারাপ হইলে তখন কি বলবো? যাই হোক, এটা একটা ভাষা, মানে এটার জঘন্যতা বোঝানোর জন্য ভাষাটা প্রয়োগ করা হয়েছে। সেটা আমরা অতীতেও এই ভাষা ব্যবহার করেছি, কিন্তু প্রতিবাদও করতে হবে। পাশাপাশি এটাও বলতে হবে যে সরকার যথাযথ পদক্ষেপ এতে নিচ্ছে কিনা, এবং এই শাস্তি আমরা দেখতে চাই, যাতে ভবিষ্যতে যে কোনো নারীর দিকে, যে কোনো শিশুর দিকে, যে কোনো মানুষের প্রতি অন্যায় করবার আগে অপরাধী যাতে ভাবে যে আমাকে এইরকম শাস্তি ভোগ করতে হবে। আমি আরেকটি বিষয় নিয়ে একটু আলোচনায় যেতে চাই, যেটি যুদ্ধ নিয়েই আলোচনায় যাব। আর প্রশ্নটি বলে রাখি, যুদ্ধের সঙ্গে এটা কানেক্টিংও হতে পারে। সেটি হলো যে 9 তারিখে একটি চুক্তি করে গিয়েছে ইন্টারিম গভর্নমেন্ট, 9 ফেব্রুয়ারি সম্ভবত, 8 বা 9 ফেব্রুয়ারিতে, ওই যুক্তরাষ্ট্রের সাথে একটা রেসিপ্রোকাল। আমি নিজেও অবশ্যই এই চুক্তিটি সম্পর্কে খুব বেশি যে জানি না, আমি চুক্তির মধ্যে কি আছে। একদম শেষ মুহূর্তে 12 তারিখে তো ইলেকশন, 9 তারিখে সম্ভবত, 8 বা 9 তারিখে এই চুক্তিটি স্বাক্ষরিত হয় সম্ভবত, বা চুক্তিটি হয়। এই চুক্তিটি সিপিডি আজকে এটি তাড়াহুড়া করে করা দেখে এটিকে বাতিল করতে বলা হয়েছে। এটি নিয়ে যদি আপনার জানা থাকে। প্রথম কথা হলো, আমরা বিরতিতে যাব, বিরতির পরে আমরা কেউই তেমন কিছু জানি না, কারণ বিরতির পরে আলোচনা হয় নাই, শর্তগুলো ডিসক্লোজ করা হয়নি। এইটাই বলা যেতে পারে। বিরতির পর আর যে আমাদের এই যুদ্ধ নিয়ে আলোচনায় থাকবে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে আসছি।
আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের অতিথি ডক্টর সায়ন্ত বলছিলেন যে আপনি বলছিলেন যে আমাদের যে এই বাহরাইন, কাতার, সৌদি আরবে অনেক মানুষ আছে আমাদের সেখানে, বাংলাদেশের একটা বিশাল অংশ শ্রমিক হিসেবে কাজ করে, বড় বড় অফিসারও আছে। এই মুহূর্তে যুদ্ধ এমন যে ইরান সবগুলো দেশকে আক্রমণ করেছে। এই জায়গা থেকে আসলে আমরা এমন একটা দেশ, আমরা আসলে কাকে কি বলবো আমি জানি না। আপনার আলোচনার জায়গাটায় আপনি নিজেই অংশ নিতে পারেন, আপনি আনেন যে আসলে কি বলবো। বাংলাদেশের যত মানুষ প্রবাসে আছেন তার অর্ধেকের বেশি মানুষ, গোটা বিশ্বে যত বাঙালি আছে তার অর্ধেকের বেশি মানুষ মিডল ইস্টে। সেই মিডল ইস্টে এখন যে পরিস্থিতি চলছে, প্রতিটা ফ্যামিলি উদ্বিগ্ন সেটা নিয়ে। আমরা উদ্বিগ্ন যে এদের রেমিটেন্স দিয়ে আমার দেশটা টিকে থাকে, তাদের নিরাপত্তা, তাদের আয় উন্নতি কি হবে ভাই। সেইখানে দেখেন এই যে ইরানকে, আমেরিকা হচ্ছে একটা বিশ্ব স্বৈরাচার হচ্ছে গিয়ে সে স্বৈরাচারী কায়দায় যেখানে যা খুশি করবে, কোন দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসতে হবে বিনা ভিসায়, কোন দেশে আক্রমণ করতে হবে, কোথায় কাকে মারতে হবে, কোথায় কাকে ক্ষমতায় বসাতে হবে, এইসব কাজ কি একটা এই আধুনিক বিশ্বে একটা রাষ্ট্রের কাজ হতে পারে? অন্যের উপর হস্তক্ষেপ করে আমেরিকা তাই করছে। এবং সেইখানে আমেরিকার উপর আমার জানা রাগ লাগে, তার থেকে বেশি রাগ লাগে মিডল ইস্টের মুসলিম কান্ট্রিগুলো। বিশেষ করে আমরা এত ভালোবাসি, আমার মানে কি বলবো, সৌদি আরব, শুরু করেছিলাম যে আমি সৌদি আরব এই গাণিতিক ব্যাখ্যাটা মিলাতে পারি না। এরা যদি এই যে ইরাকে যেইভাবে প্রেক্ষাপট তৈরি করে আক্রমণ চালিয়ে আমেরিকা সাদ্দামকে যেভাবে হত্যা করলো, ঠিক একই লিবিয়া গাদ্দাফিকে যেভাবে হত্যা করলো, ঠিক একইভাবে তারা বিভিন্ন দেশকে টার্গেট করে করে আগায়। এখন তারা খোমেনিকে একজন সাদ্দাম বানাতে চায়, ইরানকে তারা ইরাকের মতো করায়ত্ত করতে চায় বিভিন্ন অজুহাতে, খামাখা, ফর নাথিং দে আর অ্যাটাকিং অল ওভার দ্য ওয়ার্ল্ড। যেখানে তারা মনে করে যে এখানে আমরা অ্যাটাক করব, সেখানে মুসলিম বিশ্ব এক হতে পারছে না। সেখানে বিশ্বের অন্যান্য দেশগুলা প্রত্যেকে তার স্বার্থের ইকুয়েশন চিন্তা করে, যে একটা বিবৃতি দেয়, নিন্দা জানায়, কিন্তু মানুষের পক্ষে দাঁড়ানো, মানবতার পক্ষে দাঁড়ানো, গণতন্ত্রের পক্ষে দাঁড়ানো, এই যে একটা যুদ্ধ বাঁধলে তার প্রভাব সারা পৃথিবীতে পড়ে। বাংলাদেশে যে রেমিটেন্স না আসলে আমাদের দেশের অর্থনীতির কি অবস্থা হবে? এই যে আমাদের সব ফ্লাইটগুলো বন্ধ হয়ে গেল, মিডল ইস্টের সঙ্গে সব ফ্লাইট কিন্তু বন্ধ হয়ে গেছে, আমাদের না শুধু সবগুলো দেশই। আমি তো আমারটা দেখবো, আমার দেশের মানুষের যে যাতায়াত, ব্যবসা বাণিজ্য, ওইখানের কাজ করা, সব কিছু যে প্রশ্নের মুখে পড়লো, ঝুঁকির মুখে পড়লো। এবং এই আমেরিকার জন্য, যে আমেরিকা সারা পৃথিবীতে কে তারা সবক দেয়, আর নিজেরা করে স্বৈরাচারী আচরণ, বিশ্ব স্বৈরাচার হয়ে দাঁড়িয়েছে। ফলে এটা আমার মনে হয় যে পৃথিবীর যে সব দেশ নিজেদেরকে সভ্য বলে দাবি করে, যারা মানবিক রাষ্ট্র বলে দাবি করে, যারা অন্যদেরকে গণতন্ত্র শিখায়, তাদের উচিত আমেরিকা এবং ইসরায়েলের একটা ভালো আলোচনা শেষ করলেন। আপনার কি কোনো প্রেডিকশন আছে এই যুদ্ধটা চলবে কয়দিন এবং এই চললে কি হবে? এই যুদ্ধটা যতদিন পর্যন্ত ইরানকে আমেরিকা এবং ইসরায়েল তাদের ইচ্ছা মতো করায়ত্ত করতে না পারবে, তাদের পছন্দের ব্যক্তিকে ওইখানে ক্ষমতায় বসাতে না পারবে, তাদের পছন্দের গ্রুপকে দিয়ে ওইখানে তাদের পছন্দের রাজনীতি করাতে না পারবে, এবং ওই দেশটার সম্পদকে নিজেদের করাতে নিতে না পারবে, ততদিন সাময়িকভাবে আবার যুদ্ধবিরতি হবে, আবার চুক্তি হবে, আবার নতুন ফর্মুলা বের করে আক্রমণ করবে। আর ট্রাম্পের মতো এইরকম একগুঁয়ে প্রেসিডেন্ট থাকলে এটা বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই। আমরা একদম শেষ প্রান্তে, আপনার কি, আমার কিছু বলার নাই, আপনি বলেন এটা নিয়ে আপনার আসলে আমার ব্যক্তিগতভাবে আমার টেক একটাই, যে আমরা যাদের কাছ থেকে মানবতা শিখতে চাই, দেখেন এই রিসেন্ট নির্বাচনেও তারা প্রতিনিধি দল পাঠিয়েছে, নির্বাচন পর্যবেক্ষণ করেছে, কোথাও মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা দেখছে। তারা 70 বছরের বেশি সময় ধরে পৃথিবীতে শুধু বাচ্চাদেরকে মেরে ফেলছে, আজকেও মেরেছে, তাই না? 85 জন। জি, এবং আমরা যখন গার্লস স্কুলে আক্রমণ করে, স্কুলে, গার্লস স্কুলে, এবং বেসামরিক লোকদেরকে হত্যা করার বিষয়ে তারা আমাদেরকে অনেক রকমের জেনেভা কনভেনশন দেখাচ্ছে, কিন্তু আমরা আবার তাদের কাছ থেকে শিখতেও চাই। আমাদেরকে যখন তারা এসে একটা স্ট্যান্ডার্ড দেয়, ওরা আমাদের চেয়ে বেশি ভালো জানে। পাওয়ার,
আমরা পাওয়ারফুল মানুষের স্ট্যান্ডার্ডকে নিজে অ্যাডপ্ট করতে পছন্দ তাদের করি, দেশের নারী তাই না? অধিকার ভালো, মানবাধিকার ভালো, আসলে তাদের- কি ভালো? তাই কি? আসলে দেখেন, ভালো কিনা আমি আসলে ভালো নাকি জানি না, আমি দেখেন। জানতে চাচ্ছি। যারা আমাদেরকে এসে প্রিয় বলে জীবনে একজন নারী রাষ্ট্রপতি হতে পারলো না পারে কেন নাই, এত ভালো হলো? পারে নাই, যারা হিলারি ক্লিনটনের পাশে একজন কি বলবো ডোনাল্ড ট্রাম্পকে চুজ করে, যে দেশের মানুষ 60%-এর বেশি মানুষ, সে দেশের মানুষের মোরাল স্ট্যান্ডার্ড নিয়ে আপনি কি বলবেন? আমরা তাদের কাছ থেকে কি শিখবো? তারা আসে আমাদের আমাদেরকে দুজনকে শেখায়, ধন্যবাদ, তাই না? আমাদের সময় শেষ। এই কথাগুলো একটা অদ্ভুত যে একটি আমি 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 নিজে ভাবি যে তিনবার ভারতে বিজেপিকে ভোট দিয়ে সেই দেশের মানুষ নরেন্দ্র মোদীর মতো একজন লোককে মানে প্রধানমন্ত্রী বানিয়েছেন, মৌলবাদী একজনকে। ডোনাল্ড ট্রাম্প, আমেরিকা, বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশের সংবিধানে থাকলে তাদের সমস্যা, কিন্তু তাদের ডলারে লেখা থাকে ইন গড উই ট্রাস্ট। লন্ডন, ইংল্যান্ডের পতাকায় ক্রস চিহ্ন থাকবে, কিন্তু অন্যান্য কোনো দেশে তাদের সেই দেশের ধর্ম নিয়ে বললে সেটি হবে মৌলবাদী। আমরা কোনোদিনই দেখি নাই যে যুক্তরাষ্ট্রে একজন এলজিবিটি মানে লেসবিয়ান বা গে প্রেসিডেন্ট হয়েছে। তাদের প্রেসিডেন্টকে ফ্যামিলি ম্যান হতে হবে এবং চার্চে যেতে হবে এবং পুরুষ প্রেসিডেন্ট হতে হবে। 200 বছরে তারা পুরুষ প্রেসিডেন্টই এনেছেন। তো কিন্তু আমাদেরকে তারা সবক দিয়ে যায়, আমরা সবক শুনছি। তিনি তার যখন খুশি তখন কাউকে উঠিয়ে নিয়ে যাচ্ছেন আর কারোর প্রাসাদে বোম মেরে তাকে মেরে ফেলতেছেন। তিনি সেই দেশের নির্বাচিত রাষ্ট্রপতি হন আর যেটাই হন। জানি না আমি এটা যুক্তরাষ্ট্রের কী ধরনের গণতন্ত্র চর্চা এবং উল্টো দিকে যে রাশিয়া বা চীন বা একটা ব্যালেন্স আনবে, এই দেশ দুটিও তো তাদের দেশের মানুষের কাছে আসলে সেইভাবে লেজিটিমেট পায় না। আসলে এই বড় দেশগুলো অনেক টাকা নিয়ে আসলে কি জ্ঞান শিখে, এটি আমার একটা প্রশ্নের কথা। শেষ করছি। ইস্পাহানি মির্জাপুর 0 হওয়ার।